বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলেছেন ঠিক কবে এবং কিভাবে তিনি ফিরবেন। গত 28 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন 2026 সালের মধ্যে তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি সহ এর আগে শেখ হাসিনার যতগুলো সাক্ষাৎকার ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ছিল ইমেল ইন্টারভিউ। এই প্রথম শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে টেলিফোন ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন কখন ও কিভাবে বাংলাদেশে ফিরবেন। রয়টার্সে প্রকাশিত ওই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে আত্মসমর্পণের জন্য দলীয় সহকর্মীদের নিয়ে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, যার অর্থ হলো শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন স্বেচ্ছায় ফিরে এসে তিনি ও তার দলের নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরে তাকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা মেরে ফেলা হতে পারে, তা সত্ত্বেও তিনি দেশে ফিরে আসবেন সেটি চূড়ান্ত করে ফেলেছেন। তবে মৃত্যুদণ্ড সত্ত্বেও শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন। তার ফেরার পর পরিস্থিতি কি হবে সেটার ভার বাংলাদেশের সরকার উপর নয়, বরং জনগণের উপরে তিনি ছেড়ে দিতে চান। প্রশ্ন হলো, কোন প্রক্রিয়ায় ডিসেম্বরে একযোগে দলের নেতাদের নিয়ে আদালতের মুখোমুখি হবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী, আর শেখ হাসিনা ফিরলে তখন কি হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 28 জুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটিতে সরকার নির্বাহী আদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটি বেশ সাড়া ফেলেছিল। বিশ্বের কমপক্ষে 30টি দেশে 97টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকার ছাপা হয়েছিল। এমনকি রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এনডিটিভির বরাত দিয়ে ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছিল। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকারটি এতটা সাড়া ফেলার বড় কারণ ছিল সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময়সীমা ঘোষণা করেছিলেন। বলেছিলেন তিনি চলতি বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এমনকি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও তিনি বিচারের মুখোমুখি হবেন। দর্শক, 24-এর 5ই আগস্ট থেকে শেখ হাসিনা দিল্লিতে আছেন। সেখান থেকে গত 2 বছরে বেশ কয়েক দফায় বহু ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। তবে সে সাক্ষাৎকারগুলো ছিল ইমেলে দেয়া। শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকার দেন 78 বছর বয়সী শেখ হাসিনা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনা নিজে এবং দলের সিনিয়র নেতারা যারা বাংলাদেশের বাইরে আছেন তারা সবাই ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। শেখ হাসিনাকে কোট করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা মনে করেন দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তাকে হত্যাও করা হতে পারে, তবুও তাকে ফিরতে হবে। তিনি বলেছেন, তবু আমাকে যেতেই হবে। প্রশ্ন হলো, শেখ হাসিনা ফেরার ব্যাপারে কেন এতটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন? শেখ হাসিনা অভিযোগ করেছেন তার দলের নেতাকর্মীরা প্রচন্ড নির্যাতনের শিকার হচ্ছেন। যদি মৃত্যু হয় কিংবা তাকে মেরে ফেলা হয় তা সত্ত্বেও তিনি চান সে মৃত্যু যেন নিজ দেশের মাটিতে হোক, যেখানে তার বাবা মাকে কবর দেওয়া হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরানো হয়েছে। শেখ হাসিনা বলেছেন তার ফেরার পর কি হতে পারে তা নিয়ে তিনি বিচলিত নন, কারণ আগেও তার কারাগারে থাকার রেকর্ড আছে। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরলে তিনি গ্রেপ্তার হতে পারেন, এমনকি তাকে খুন করাও হতে পারে, তাতেও তিনি বিচলিত নন, কারণ এর আগেও তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1975 সালে তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করার পর তিনি ও তার বোনকে দেশের বাইরে থাকতে হয়েছিল। সেখান থেকে 1981 সালে তিনি দেশে ফিরে সামরিক শাসনের বিরুদ্ধে প্রচারণার সময় তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1/11-এর পর তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল এবং তখনকার তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তারও করেছিল। শেখ হাসিনা দিল্লি থেকে রয়টার্সকে বলেছেন তার দলের প্রায় সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। তাই তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এবার আমি বাড়ি ফিরছি, একদিন তোমাদের সবাইকেই আসতে হবে।
আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। তবে তিনি ফেরার বা আদালতে আত্মসমর্পণের কোনো দিন বা তারিখ উল্লেখ করেননি। তিনি বলেছেন তিনি ন্যায় বিচারে বিশ্বাস করেন এবং তিনি মনে করেন একবার কার্যক্রম শুরু হলে জনগণের কাছে এটি স্পষ্ট হয়ে যাবে আদালত কতটা হাস্যকর, এবং তিনি সেটাই প্রমাণ করতে চান। শেখ হাসিনা বলেছেন তার ফেরার এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, কারণ তিনি মনে করেন গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও ন্যায় বিচার গোপন আলোচনার বিষয় নয়। শেখ হাসিনা সরকারের উদ্দেশ্যে বলেছেন জনগণকে সিদ্ধান্ত নিতে দাও। বাংলাদেশের শেখ হাসিনা মোট 20 বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন হলে 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্যে ইউনূস সরকারের আমলে দ্রুত গতিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়। তার সাথে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যদিও শুধু আওয়ামী লীগ নয়, আন্তর্জাতিক অনেক মহলের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা এবার বললেন তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে একযোগে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দর্শক, শেখ হাসিনা গত 2 বছরে দিল্লিতে থাকা অবস্থায় সংবাদ মাধ্যম থেকে লিখিত প্রশ্ন দিতেন এবং সেগুলোর উত্তর দিতেন, কিন্তু এর আগে কোনো টেলিফোন সাক্ষাৎকার দেননি। রয়টার্সকে দেওয়া প্রথম টেলিফোন সাক্ষাৎকারটিতে শেখ হাসিনা বলেছেন তিনি কখন ফিরবেন এবং কিভাবে ফিরবেন সে বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে তার আলোচনা হয়নি। রয়টার্স বলছে শেখ হাসিনা এই প্রথমবারের মতো তার ফেরার একটি টাইম টেবল জানিয়েছেন, যেখানে শুধু তিনিই নন, আওয়ামী লীগের অন্য লিডাররাও ফিরবেন। তাদের মতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আছেন। তবে রয়টার্স আওয়ামী লীগের অন্য নেতাদের সাথে যোগাযোগ করতে পারেনি এবং তাদের মতামত জানতে পারেনি। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সরকার তাকে ফিরে নিতে চায় বলে দাবি করছে এবং তাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দিচ্ছে। এখন তিনি উল্টো নিজেই বলছেন আই উইল গো মাইসেলফ, মানে তিনি নিজেই ফিরবেন। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে রয়টার্স বাংলাদেশ সরকারের মুখপাত্রের মন্তব্য জানতে চেয়েও পায়নি। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দর্শক, এতদিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এখন শেখ হাসিনা নিজেই বলছেন তিনি ডিসেম্বরে ফিরবেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশটির সরকার শেখ হাসিনার এই ফেরার জন্য প্রস্তুত কিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার এই ফেরা গত 2 বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক বিভাজন চলছে সেটিকে আরো তীব্র করতে পারে। রয়টার্স তাদের প্রতিবেদনে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক সাফল্যের কথা তুলে ধরে বলেছে 1975 সালের 15ই আগস্ট তার বাবা এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। এরপর শেখ হাসিনা গত অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। এক সময় তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, 17 কোটি মানুষের দেশের অর্থনীতি ঘুরিয়ে দেওয়ার কৃতিত্বও পেয়েছিলেন, কিন্তু সবশেষ তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে ভিন্নমতকে দমন এবং গণতান্ত্রিক চেক অ্যান্ড ব্যালেন্স ভেঙে দেওয়ার অভিযোগ আছে। রয়টার্স বলছে শেখ হাসিনা এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি মনে করেন যখন একটি সরকার দীর্ঘ সময় ধরে কাজ করে তখন ভুল ঘটতে পারে। কোনো সরকার ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু সরকারের ভালো মন্দ ঠিক ও ভুল বিচার করার অধিকার জনগণের। তিনি এই রায় জনগণের উপর ছেড়ে দিয়েছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, কিন্তু তারা কেন আওয়ামী লীগকে স্থগিত করবে? আমরা যদি খারাপ কাজ করে থাকি তবে জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি নিয়ে অনলাইনে সভা করেছেন। এর আগে এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছিল।
সরকারের পক্ষ থেকে সরাসরি কিছু না বললেও কাউন্টার অ্যাটাক হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি সামনে আনা হয়েছে। এখন রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টেলিফোন সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছেন তিনি শুধু একা নন, দলের নেতাদের নিয়েই ফিরবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেখ হাসিনার ফেরার আগে আওয়ামী লীগ বড় রকমের শোডাউন করতে চায়। সে লক্ষ্যে ঢাকা সহ অন্য মহানগর কমিটিগুলো গঠনের কাজ শুরু হয়েছে। প্রশ্ন হলো, রয়টার্সের এই সাক্ষাৎকারের পর সরকারের প্রতিক্রিয়া কি হবে? আরেকটি প্রশ্ন হলো, শেখ হাসিনা ফিরলে কি হবে? আইনজীবীরা মনে করেন শেখ হাসিনা দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করার পর আদালতে আপিল করবেন। সেক্ষেত্রে প্রথমে তার পক্ষের আইনজীবীরা মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের স্টে অর্ডার চাইবেন। যদিও শেখ হাসিনা আইনের দৃষ্টিতে একজন পলাতক এবং তার আবেদনের সময়সীমা পেরিয়ে গেছে, কিন্তু মৃত্যুদণ্ড বিধানের ক্ষেত্রে আসামি ফেরার পর আপিল করলে আদালত সাধারণত তা মঞ্জুর করেন। আইনজীবীদের একটি পক্ষ মনে করেন বাংলাদেশের যুদ্ধাপরাধের দায় নিয়ে মৃত্যুদণ্ড থেকে ফিরে সংসদ সদস্য হওয়ার নজির যেখানে আছে, সেখানে রাজনৈতিক পট পরিবর্তনে অনেক কিছুই সম্ভব। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। দর্শক, প্রথম আলোর একটা লেখায় লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ তিনি শেখ হাসিনার যে রয়টার্সের সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে ফিরবেন এই ঘোষণা দেয়া, সেটার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে মানে আসার জন্য যদি এত ব্যস্ত হয়ে পড়েন তাহলে গিয়েছিলেন কেন, এরকম বক্তব্য মহিউদ্দিন আহমেদ দিয়েছিলেন। সেটা নিয়ে আমরা একটা আলোচনা করেছিও। এবার আমরা দেখলাম যে মহিউদ্দিন আহমেদের মতো আরেকজন মানে কট্টর শেখ হাসিনা বিরোধী আরেকজন, যার কথাবার্তা শুনলে আমার প্রচণ্ড ভাল লাগে, প্রাণটা জুড়িয়ে যায়। তিনি ডক্টর আসিফ নজরুল, ডক্টর ইউনূসের মেটিকুলাস ডানহাত এবং 1.5 বছরে বাংলাদেশের আইন আদালতকে কুক্ষিগত করার মাস্টারমাইন্ড যিনি আসিফ নজরুল, সেই আসিফ নজরুল অসাধারণ একটা কথা বলেছেন এবং তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে বলছেন যে আসবেনই যখন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন কেন, তাড়াতাড়ি আসেন, এখনই আসেন। এরকম বক্তব্য আসিফ নজরুল দিয়েছেন। তার বক্তব্য ফেসবুকে তিনি যেটা লিখেছেন সেটা খুব ভালো লেগেছে এবং সেটা নিয়ে গণমাধ্যমে নিউজও হয়েছে। আসিফ নজরুল মূলত কি বোঝাতে চাইলেন, যেটা বোঝাতে চাইলেন সেটা ঠিকঠাক বোঝাতে পারলেন কিনা, কিংবা তিনি যেটা বোঝাতে চাইলেন তার সঙ্গে তার নিজের কর্মকাণ্ড সাংঘর্ষিক হয় কিনা, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। কারণ শেখ হাসিনার এই ফেরার ঘোষণা নিয়ে তো বহুজন বহুভাবে আলোচনা করছে এবং অনেকের অনেক ধরনের আলোচনা নিয়ে আমরা আলোচনা করছি। কোনো একটা স্পেসিফিক পক্ষের আলোচনা আমরা করছি না। আমরা যেমন নিরপেক্ষ পত্রিকার নিউজ নিয়ে আলোচনা করছি, ডেইলি স্টারের শেখ হাসিনার বিকৃত ছবি ছাপা নিয়ে আলোচনা করছি, হান্নান মাসুদের শেখ হাসিনার ফাঁসি চাই স্লোগান নিয়ে আলোচনা করছি, নাহিদ ইসলামের শেখ হাসিনা আসবেন ফাঁসির জন্যই আসবেন এটা নিয়ে আলোচনা করছি, জামাতের আমিরের মানে ওই আগে বলছেন পালাবেন না তবুও চলে গেছেন, এখন বলছেন আসবেন, তিনি আর আসবেন না, এই বক্তব্য নিয়েও আমরা বলছি। আমরা চাই যে সব মতের মানুষ কে কিভাবে নিজেদের মানে অভিমত ব্যক্ত করছে সেই ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা। চলুন একটু আসিফ নজরুলকে একটু মানে আমরা বুঝি যে তিনি কি বোঝাতে চাইলেন, তার সঙ্গে তার নিজের কর্মকাণ্ড সাংঘর্ষিক হয় কিনা। থাকবেন দর্শক। বলছিলাম ডক্টর আসিফ নজরুলের কথা। আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার আগে এক ভিডিও বার্তা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে, ওই যে ডায়লগটা আছে, হায় আল্লাহ আমি যদি কোনোদিন দেশের মন্ত্রী হতে পারতাম তাহলে জান প্রাণ উজাড় করে কাজ করতাম, মানুষের মন জয় করার চেষ্টা করতাম। মানুষের মন জয় করা মানে তো সৃষ্টিকর্তার মন জয় করা। এই যে ডায়লগটা ভাইরাল হওয়া, তারপরে দেখলাম যে তিনি মেটিকুলাস ডিজাইনে উপদেষ্টা হলেন এবং উপদেষ্টা হওয়ার পরে তার প্রকৃত চেহারাটা আমরা দেখতে পেলাম। সারা জীবন মানে আইন আদালতের স্বাধীনতা চাওয়া এই ব্যক্তি নিজে যখন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তখন তার পৃষ্ঠপোষকতায় আদালতকে কুক্ষিগত করা হলো, আদালতের বিচারকদের মানে হাত বেঁধে রাখার চেষ্টা করা হলো, আদালতে মব তৈরি করা হলো এবং সব কিছু তিনি করলেন এবং তিনি ঘোষণা দিয়ে চাঁদাবাজদের জামিন নিশ্চিত করার ঘটনাও ঘটিয়েছেন।
এখন আসিফ নজরুল শেখ হাসিনার ব্যাপারে কি বলছেন? শেখ হাসিনার ব্যাপারে তিনি যেটা বলছেন প্রথম বাক্যটা এটা অ্যাপ্রোপ্রিয়েট। যদি ফিরতেই চান তাহলে দেরি করে লাভ কি, তিনি তাড়াতাড়ি ফিরে আসেন, এটার সঙ্গে আমি একমত। কিন্তু পরবর্তী যে কথাগুলো সেগুলোর সঙ্গে তার ব্যক্তি জীবন কিংবা কর্মকাণ্ড, উপদেষ্টা জীবন কিংবা তার উপদেষ্টা জীবনের কর্মকাণ্ড একটু মেলানো যায় কিনা সেটা আমরা চেষ্টা করব। মানবজমিনের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার উদ্দেশ্যে ডক্টর আসিফ নজরুল, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, আপনি এখনই দেশে ফিরে আসুন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আত্মসমর্পণের ঘোষণার পর তার উদ্দেশ্যে ডক্টর আসিফ নজরুল বলেছেন আপনি এখনই ফিরে আসুন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এটা বলেছেন। স্বাগতম শেখ হাসিনা শিরোনামে ওই স্ট্যাটাসে ডক্টর আসিফ নজরুল লিখেন, অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল। অনুরোধ জানিয়ে আপনারা ঘোড়ার আন্ডা করেছেন। অনুরোধ জানানোর ওইটা শুধুমাত্র নাটক যে ছিল, আপনারা যে ফিরিয়ে আনতে চাননি সেটা তো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। ভারতের সঙ্গে আপনি বলবেন, বাহাদুরি করবেন, যুদ্ধ বাঁধানোর চেষ্টা করবেন, আপনারা আবার অনুরোধ করবেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেন, আর ভারত ফিরিয়ে দেবে। এই সার্কাসটা মানুষ বোঝে। তিনি বলছেন যে এই চেষ্টা করা হয়েছিল, বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকার বলছে তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়, এটা তো খুবই স্বাভাবিক। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। যদি সেটি সত্য হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে আপনার বক্তব্য কি? আপনার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ, এসব বিষয়ে আপনার ব্যাখ্যা কি? কেন দীর্ঘ সময় ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল? কেন আমরা ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছিলাম? এসব প্রশ্নের উত্তর ইতিহাসও খুঁজবে, আদালতও শুনতে চাইবে। তিনি আরও লেখেন, আপনি জুলাই গণ অভ্যুত্থানকালে আপনার পরিবারের প্রতিটি সদস্যকে আগেই বিদেশে পাঠিয়েছেন, কিন্তু আপনার সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতাকর্মীকে ভার নিতে হচ্ছে। তাদের অনেকেই আজও বিভিন্ন মামলার মুখোমুখি এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই মামলার মুখোমুখি এবং অনিশ্চয়তা কে তৈরি করেছে? ডক্টর আসিফ নজরুল, আপনি নিজে তো করেছেন। মেটিকুলাস ডিজাইনে মামলা ব্যবসা করিয়েছেন সারা দেশে, এবং তাদের যেন জামিন না হয়। মানে আওয়ামী লীগের মূল নেতা যাদেরকে অপরাধী ভাবা হয় তারা তো সবাই দেশের বাইরে। আপনি দেশে আওয়ামী লীগের গন্ধ আছে এরকম সবাইকে অ্যারেস্ট করা, তাদের নামে মামলা দেওয়া, তাদেরকে কারাগারে রাখার মেটিকুলাস ডিজাইনটা তো আপনি এবং আপনার বস ডক্টর ইউনূসই করেছেন। সুতরাং শেখ হাসিনা যদি খারাপ হয় তাহলে আপনি নিজেকে ভালো মনে করেন কিভাবে? সেই প্রশ্ন তো আসে। শেখ হাসিনা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিতর্কিত করেছে, আপনি তার চাইতে 100 গুণ বেশি করেছেন 1.5 বছরে মাত্র। শেখ হাসিনা 15.5 বছর সময় নিয়েছেন স্বৈরাচার হতে, আপনি 1.5 বছরে শেখ হাসিনাকে বহু গুণ অতিক্রম করেছেন। সুতরাং শেখ হাসিনার আপনি সমালোচনা করতে পারেন, সেই সমালোচনা গ্রহণযোগ্য, কিন্তু সমালোচনা তারই করা উচিত যার নিজের অবস্থান সঠিক রয়েছে। আপনার নিজের অবস্থান কি সঠিক রয়েছে? আপনি যে বলছেন যে আদালতের কাছে শেখ হাসিনার অনেক কিছু বলার আছে, অনেক জবাবদিহি করার আছে, আমার মনে হয় যে আপনারও তো অনেক জবাবদিহি করার রয়েছে। আপনার বিরুদ্ধে আপনার শাসনকালে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে, দুদকে আপনার নামে অনেক আবেদন জমা পড়েছে। আপনি উপদেষ্টা হওয়ার আগে যে বলেছিলেন যে 26 লক্ষ ভারতের গোলামির কথা বলছেন, যে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে শেখ হাসিনা, ভারতের দাসত্ব মেনে নিয়েছে শেখ হাসিনা। তো আপনি তো বলেছিলেন 26 লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে কাজ করছে। কই উপদেষ্টা থাকাকালীন 1.5 বছরে তো 2600 ভারতীয়র সন্ধানও আপনি দিতে পারেননি। তার মানে মিথ্যা বয়ান দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা কিংবা অন্যকে আক্রমণ করা, এটা আপনার ব্যক্তিগত স্বভাবে পরিণত হয়েছে। এবং যখন আপনি শেখ হাসিনার এত কঠোর সমালোচনা করছেন, তখন আপনি শেখ হাসিনার আমলে কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধুর যে লেখাগুলো, অসমাপ্ত আত্মজীবনী শেখ হাসিনা মানে সম্পাদনায় যে বইটা বেরিয়েছে, সেই বইয়ের প্রশংসা করতে
করতে করতে আপনি কেঁদে ফেলেছেন, আপনি মুখে ফেনা তুলে ফেলেছেন। এই কাজ আপনি করেছেন। আপনি মানে শেখ হাসিনার প্রশংসা করে, বঙ্গবন্ধুর প্রশংসা করে এহেন কোনো চাটুকারিতা নাই যা আপনি করেননি। এখন আপনি উল্টা বকছেন কেন? আপনি শেখ হাসিনার আমলে তারেক রহমান এবং খালেদা জিয়া সম্পর্কে এহেন বাজে কথা নেই যা আপনি বলেননি। আপনি বলেননি তারেক রহমান কোন লেভেলের সঙ্গে বন্ধুত্ব করেন, সেই ব্যক্তির নাম সহ আপনি বলেননি যে এই লেভেলের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করে, এরকম নোংরা কথাবার্তা বলেননি। সেই আপনি পট পরিবর্তনের পরে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরেই বিএনপি এবং তারেক রহমানের চাটুকারিতা শুরু করেছেন, যেন অন্তর্বর্তী সরকারের আমলে আপনার কর্মকাণ্ড নিয়ে বিএনপি খুব একটা মাথা না ঘামায়। এই যে বহু সময় বহু ক্যারেক্টারের রোল প্লে করা, এটা যখন আপনার নিজের ক্যারেক্টার, তখন আপনি যখন শেখ হাসিনার সমালোচনা করছেন তীব্র ভাষায়, তখন সেটা বেমানান লাগে। যদি একজন নিরপেক্ষ মানুষ করেন, ধরে নেওয়া যাক যে নিউ এজের সম্পাদক নুরুল কবির, তিনি শেখ হাসিনার কট্টর সমালোচক। তিনি ডক্টর ইউনূসের আমলেও ইউনূসের বহু কাজের সমালোচনা করেছেন। তিনি বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির আমলেও বহু সমালোচনা করেছেন। তিনি কখনো কোনো দলের সুবিধাবাদী আচরণ করেননি। তিনি যদি শেখ হাসিনার কট্টর সমালোচক হন, কট্টর সমালোচনা করেন, শেখ হাসিনাকে যদি ধুয়ে দেন, তাহলে মানুষ খুব সহজে গ্রহণ করবে। কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যের অবস্থান, রাজনৈতিক অবস্থান, যখন আপনার পুরো মানে ইতিহাস, জীবন ইতিহাস বিশ্লেষণ করলে সেই শহীদ জাহানারা ইমামের সঙ্গে ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে কাজ শুরু করা, বিচিত্রাতে চাকরি নেয়া, বিশ্ববিদ্যালয়ে চাকরি নেয়া সহ বিভিন্নভাবে ব্যক্তি জীবনের কথা বাদ দিলাম, ব্যক্তি জীবন তো একেবারে পার্সোনাল জীবন, ব্যক্তি জীবন নিয়ে কথা বলা উচিত না। বিভিন্ন সময় যে আপনার রাজনৈতিক রূপ, যে আপনি ঘাতক দালাল নির্মূল কমিটিতে কাজ করেছেন, সেই আপনি একটা সময় হয়ে গেলেন সাম্প্রদায়িক শক্তির একটা বলিষ্ঠ কণ্ঠস্বর। তাহলে আপনি আপনার অবস্থানটা ঠিক রাখতে পারলেন না। শেখ হাসিনা অপরাধ করেছে, এটা তো সত্য। শেখ হাসিনার সরকার অন্যায় করেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, দুর্নীতি হয়েছে তার আমলে, টাকা পাচারের অভিযোগ রয়েছে তার আমলে, এগুলো সত্য। যদিও এখন পর্যন্ত কোনোটাই মানে আলোর মুখ দেখেনি। শেখ হাসিনার আমলে 26 লক্ষ ভারতীয় এদেশে অবৈধভাবে কাজ করেছে, সেটা সুযোগ পাওয়া সত্ত্বেও 1.5 বছরে আপনি প্রমাণ করতে পারেননি, একজন নাগরিকের তথ্য উদ্ঘাটন করতে পারেননি। সুতরাং সুযোগ থাকা সত্ত্বেও যেটা করতে পারেননি, শেখ হাসিনা ভারতের সঙ্গে গোলামির চুক্তি করেছে এটা বলে বলে মুখে ফেনা তুলে 1.5 বছরে ক্ষমতায় থাকাকালীন একটি গোলামির চুক্তিও আপনি প্রকাশ্যে আনতে পারেননি। যে ব্যাপারগুলো আমরা বারবার দাবি করেছি, শেখ হাসিনা কোন কোন চুক্তি করেছেন সেগুলো প্রকাশ্যে আনেন, প্রকাশ্যে এনে সেই চুক্তিগুলো বাতিল করেন, সেগুলো করেননি। কিন্তু আজকে আপনি বলছেন নানা ধরনের মুখরোচক কথা। এই যে নানা ধরনের মুখরোচক কথা, আপনি কি বুঝতে পারছেন যে মানে উপদেষ্টা হওয়ার আগের আসিফ নজরুলের গ্রহণযোগ্যতা আর উপদেষ্টা হওয়ার পরে আপনার গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতায় আকাশ পাতাল তফাৎ তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই ব্যাপারে সচেতনতাটা খুবই দরকার। শেখ হাসিনা বিষয়ে তিনি বলছেন যে আইনের মুখোমুখি হন, আদালতে আপনার অবস্থান তুলে ধরেন, আর যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা না থাকে তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে নিজ দলের সাধারণ নেতাকর্মীদের বিভ্রান্ত এবং অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলবেন না। এই যে অপ্রয়োজনীয় ঝুঁকি, তার মানে এই ট্র্যাডিশনটা আপনি নিজেই চালু করেছেন। আপনি অহেতুক নির্দোষ বহু আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী যারা কোনো ধরনের কোনো অপরাধের সঙ্গে জড়িত না, তাদের বিরুদ্ধে মামলাবাজির ব্যবসা করিয়ে তাদেরকে মেটিকুলাস ডিজাইনে কারাগারে রেখেছেন, এবং আপনি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন তারা যেন জামিন না পায় সেই ব্যবস্থা করা হবে। আপনি আইনের ছাত্র হিসেবে এটা কি বলতে পারেন যে এ ধরনের বক্তব্য কোনো মন্ত্রী কিংবা কোনো দায়িত্বশীল ব্যক্তি বলতে পারে, আদালতের উপরে খবরদারি করতে পারে যে জামিন যেন না হয় আওয়ামী লীগ ছাত্রলীগের কারো, সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করব?
আপনি নিজেই তো আদালতের বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন, আপনি দায় চাপাচ্ছেন শেখ হাসিনার উপরে। শেখ হাসিনা তো করেছে, শেখ হাসিনা করেছে বলেই আমরা তাকে তাড়িয়েছি, তিনি চলে গেছেন। তো তার বিপরীতে আপনি ভালো শাসন ব্যবস্থা দিতে পারেননি বলেই আজকে অপ্রত্যাশিতভাবে শেখ হাসিনার আলোচনাটা প্রাসঙ্গিক হয়ে গেছে। আর শেখ হাসিনার আলোচনা যখন প্রাসঙ্গিক হয়ে গেছে, তখন আপনাদের বুকের ভিতর, আপনারা যারা অপরাধ করেছেন, যারা অপরাধ করেননি তাদের কিন্তু বুকের মধ্যে কাঁপন ধরবে না, কিন্তু আপনার মতো যারা মানে মুখে ভালো কথা কাজে অন্যটা দৃশ্যমান হয়েছে যাদের বেলায়, তাদের বুকের মধ্যে ধুকধুকানি শুরু হয়েছে। কেন? এটা তো হওয়ার কথা নয়, বরং আমাদের খুশি হওয়ার কথা। আমরা যারা চাই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে, তাদের বরং খুশি হওয়ার কথা যে আমরা তাদেরকে ফিরিয়ে আনতে অনেক দেরি হতো, তিনি নিজেই ফিরতে চাচ্ছেন ডিসেম্বরে, আসেন না, এসে বিচারের মুখোমুখি হন। এতে তো খুশি হওয়ার কথা, এতে এত উদ্বিগ্ন হচ্ছেন কেন আপনারা? দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।